আচ্ছা, একবার কল্পনা করো তো যে আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা, নদী নালা, ইট পাথর, ঘর বাড়ি যেগুলো আছে, বা আমাদের নিজের মানুষের শরীর, মানব দেহ কি দ্বারা গঠিত। আর পরবর্তীতে যে বিজ্ঞানী যে রাদারফোর্ড যে যে মডেলটা দিয়েছিল, পরমাণুর যে মডেল, সেখানে যে অনেক ত্রুটি হয়েছিল, সেই ত্রুটিগুলো পরবর্তীতে কিভাবে সংশোধন হলো, কি আরো পরবর্তীতে অন্য অন্য পরমাণু মডেল কি কি এলো। আর আমাদের পরমাণু একটি পরমাণুর মধ্যে ভিতরে যে কক্ষপথ গুলো থাকে, প্রত্যেকটা কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম কতগুলো বা মিনিমাম কতগুলো থাকতে পারে, কতগুলো ইলেকট্রন থাকতে পারে, প্লাস ওই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথ যেতে যে এনার্জি শোষণ করছে না বর্জন করছে, যে এনার্জির যে আদান প্রদানের যে পরিমাণ, সেটা কি, এটা কি তোমরা জানো? তো ঠিক আছে, আজকে আমরা আমাদের যে লেকচার আজকে স্টার্ট হবে, সেই লেকচারে এই সমস্ত কোশ্চেনের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা, এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমরা দেবো এখানে। তো চলো আজকে স্টার্ট করি। যে আমাদের কি আছে না, লেখা আছে দেখতে পাচ্ছ যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার, এটা এটা একটা খুব বড় অধ্যায়। তার যে পার্ট 2.2, হ্যাঁ, পদার্থের গঠন। এই যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া যদি আমরা যদি চ্যাপ্টার 2 দিই, তাহলে এটা 2.2 মানে 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারটা 2 নম্বর চ্যাপ্টার, সেটা আসছে তার পার্ট 2 পড়াবো আজকে। তো পদার্থ গঠনের যে এখানে পরমাণুর মধ্যে কি আছে, কিভাবে কি হলো, আর বাকি এমনি সবকিছু ডিটেলস জানবো আজকে আমরা। আজকে আমাদের কনসেপ্ট পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, খালি একবার আমরা একটা জিনিস রিক্যাপ করে নিই, যে প্রথম তো আমাদের বিজ্ঞানী জন ডাল্টন যিনি ছিলেন, উনি তো প্রথম পরমাণু আবিষ্কার করেছিলেন। তো ওর ভিতরে কি ছিল, ওনার যে পরমাণুবাদ কি ছিল, সেটা একবার জাস্ট আমরা দেখে নেবো নাকি। না, জন ডাল্টনের যে পরমাণুবাদ থিওরি। আচ্ছা, 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন তার পরমাণুবাদে অ্যাটমিক থিওরি প্রকাশ করলেন। তিনি ধরে নিলেন যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা পরমাণু। আচ্ছা, আমরা আগের দিনে পড়েছিলাম যে মৌলের অবিভাজ্য ক্ষুদ্রতম যে কণা যেটা পরমাণু, সেটা না, তো পরমাণুকে ভাঙা যায় পরবর্তীতে। ভাঙা কি দেখা গেল, ভিতরে কি আছে না, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। আর আপাতত বর্তমান যুগে এখন তো সায়েন্স এন্ড টেকনোলজি খুবই অ্যাডভান্স। তো এখন কি হয়েছে, ইলেকট্রনও এখনো ইলেকট্রন, প্রোটন, যে নিউট্রন যেটা ছিল, সেটাও কিন্তু একদম ক্ষুদ্রতম কণা না, ওদেরকেও ভাঙা গেছে। ওদেরকে ভাই কি পাওয়া গেছে না, কোয়ার্ক নামে একটা কণা পাওয়া গেছে। আপ কোয়ার্ক মানে আপ মানে উপরের, আর ডাউন মানে নিচের। অবশ্যই এটা যে কিভাবে ঘুরছে সেটার উপর ডিপেন্ড করা হয়, যে ঘড়ি যেন একদিকে ঘোরে না, ক্লক ওয়াইজ। তো এই কিভাবে ঘোরে জিনিসটা এর উপর ডিপেন্ড করে ওদেরকে নাম দেওয়া হয়েছে আপ কোয়ার্ক, কোনটা আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। ওর মধ্যে আছে, এগুলো ডিটেইলে তোমরা জানতে পারো ক্লাস 11-এ, যদি কেউ সায়েন্স নিয়ে পড়াতে হবে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে কি না, একই মৌলের পরমাণু ভর রাসায়নিক ধর্ম একই রকম। আচ্ছা, একই মৌলের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম একই রকম, হ্যাঁ এটা বলছিল। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্ম আলাদা। একই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে আলাদা। আচ্ছা, মৌল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সরি অক্সিজেন খালি, যেটা O2, এটা হচ্ছে মৌল, আর CO2 হচ্ছে যৌগ। মৌল যৌগ কি, হ্যাঁ, এটা একটু পরে ডিটেলসে আসছে। মৌল যৌগ সবকিছু ডিটেলে আসে আমাদের এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে জানতে পারবো। আচ্ছা, নেক্সট পরমাণুবাদ হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যৌগ গঠন করে। এটা ভুল বলেছেন উনি, নাকি যে কোনো অনুপাতে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে বলেছে, মানে 2, 4 এরম না, একটা যুক্ত হতে পারে। NO যেরকম নাইট্রিক অক্সাইড, সবাই পড়েছে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটাকে ব্রাউন গ্যাস বলা হয়। যেমন ওখানে অক্সিজেন 2টো যুক্ত হলো, আর প্রথমে কি হলো, একটা যুক্ত হলো, এটাই পার্থক্য এখানে। আচ্ছা, ডাল্টনের এই পরমাণুবাদের সাহায্যে নিজের সমসাময়িক অন্যান্য বিজ্ঞানীদের কিছু পরীক্ষা ফলাফল সম্ভব হয়েছিল। দেখো, প্রত্যেক সময়তে কি হয় না, জুগাড় বলে একটা কথা আছে, জুগাড়, যে কোনো কিছু জুগাড়। যে আমার সাইকেলের সাইকেলের জায়গায় এখন হাওয়া নেই, তো হাওয়া দেওয়ার জন্য কি এখন পাম্পার নেই, না কি মুখ দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করছি, সম্ভব না এটা। তো ঠিক এরকমই হয়েছিল সেই সময়। প্রথম একদম ফার্স্ট টাইম, একদম প্রথম ফার্স্ট টাইম পরমাণুর সম্বন্ধে কেউ ধারণা দিয়েছিল, তিনি হচ্ছেন জন ডাল্টন। হ্যাঁ, তো ওই সময় যারা বিজ্ঞানী ছিল, আগে যেন বলছিলাম যে পৃথিবীতে 700 কোটি মানুষ, যে একটা ধারণা একই জিনিস, যে তুমি ভাবছো, তুমি ভাবলে যে একটা কোন নতুন কনসেপ্ট আমার মাথায় এলো না, তোমার মাথায় অ্যাকচুয়ালি ওটা সেটা আসেনি, তুমি বাদে আরো অন্যান্য কারো মাথাতে সেটা এসছে। তাই জন ডাল্টন ছিল, প্লাস ওনার যে সমসাময়িক বিজ্ঞানী যারা, আরো যারা তোমার জন্য সহপাঠী হয়, তুমি তো ক্লাসে একা পড়ো না, অনেকেই পড়ে, 90-100 জন পড়ে, এই জন্য সহপাঠী। হ্যাঁ, ঠিক সেরকম জন ডাল্টনের সময়ও ওরকম সমসাময়িক কিছু বিজ্ঞানী ছিল। তো তাদের যে ধারণা পরমাণু সম্বন্ধে, সেটা
এই যে যিনি বিজ্ঞানী জন ডাল্টন যেটা দিয়েছিল, যে পরমাণুবাদের যে থিওরি দিয়েছিল, ওর দ্বারা প্রুভ করা সম্ভব হয়েছিল, মানে ওদের মন রাখা বলতে পারে, যে ওরা যেটা ভাবছিল সেটা জন ডাল্টন বলে দিয়েছে, এই কারণে সেই সময় ফেমাস হয়ে গেছিল। আর অ্যাকচুয়ালি সবচেয়ে প্রত্যেকটা জিনিসের স্টার্টিংটা খুব কঠিন হয়। আমরা বলতে পারি যে স্টার্টিং এ ডাল্টন স্যার অনেক ভুলভাল বের করেছিল, হ্যাঁ ভুলভাল বের করতে পারে, কিন্তু স্টার্টিংই অনেক কঠিন। স্টার্টিং করলেই সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করা যায়। তো উনি একদম ফার্স্ট টাইম পরমাণু সম্বন্ধে ধারণা দিয়েছিল। আর পরবর্তীতে আরো বিজ্ঞানী এলো, প্রথম বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী নিলস বোর, এনারা সেসব ত্রুটিগুলো ঠিক করেছেন। প্রত্যেকটা ত্রুটি ঠিক করা হয়নি, ঠিক করার চেষ্টা করেছেন, পরবর্তীতে আরো উন্নত হয়েছে। এর আগে একদিন বলছিলাম যে বিজ্ঞানীদের কোনো থিওরি মানে ইউনিভার্সাল না, যে কিছুদিন পরে যখন বিজ্ঞান আস্তে আস্তে যখন উন্নত হবে, তখন ওই থিওরি দেখা যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। যেমন এখন বর্তমানে কার থিওরি চলছে? আইনস্টাইন বিজ্ঞান স্যার, আইনস্টাইনের চলছে তোমার রিলেটিভিটি থিওরি, আপেক্ষিকতাবাদ যে তত্ত্ব, সেটা চলছে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে সায়েন্স এত উন্নত হয়ে গেল, সেটাও ভুল প্রমাণিত হয়ে গেল। তাই বলা হয় যে বিজ্ঞানীদের কোনো থিওরি কি বলে ইউনিভার্সাল না, যে সবসময় যে সঠিক ঠিক থাকবে এরকম না। আচ্ছা, এটা দেখে নি যে ত্রুটি কি ছিল, লিমিটেশন। এই ত্রুটিটা বের করেছিল অ্যাকচুয়ালি বিজ্ঞান অ্যাভোগাড্রো। এমনই অ্যাভোগাড্রো যিনি ছিল। জন ডাল্টনের পরমাণুবাদ ত্রুটি, লিমিটেশন। আচ্ছা, ইংলিশে এটাকে লিমিটেশন বলা হয়। লিমিটেশন মানে ত্রুটি মানে কি? ত্রুটি মানে আমরা ভুল ভাবতে পারি, মানে জিনিসটা একদমই ঠিক না। লিমিটেশন বলা হয়েছে ইংলিশে এই কারণে, ওটা লিমিটেশন কেন বলেছে, কারণ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পরমাণুকে উনি ব্যাখ্যা করতে পেরেছেন, আর পরবর্তীতে পারেনি। কি বলেছিল উনি? না পরমাণুকে ভাঙা যায় না, ডিভাইড করা যায় না। তো ওর ভিতরে পরবর্তীতে কি ভাঙা গেল? তাহলে উনি কত পর্যন্ত ব্যাখ্যা করতে পেরেছিল যে যে পদার্থের, আমাদের মানব দেহের, আমাদের চারপাশে যা দেখি সবকিছুর, এই যে স্টিক ধরে আছে এটারও যে ছোট, যে ক্ষুদ্রতম যে অংশ, সেটা কি? পরমাণু। এখন পর্যন্ত উনি ব্যাখ্যা করতে পেরেছিল, পরবর্তীতে আর পারেননি। ভিতরে ইলেকট্রন প্রোটন আছে সেটা আর উনি ব্যাখ্যা করতে পারেনি, এই কারণে বলছে লিমিটেশন। ওটা মানে ইনি এর পরবর্তীতে আর হবে না ওই থিওরি দ্বারা, নতুন থিওরি, নতুন কোন কনসেপ্ট দরকার। লিমিটেশন অফ ডাল্টন থিওরি কি বলছে? না পরমাণু অবিভাজ্য নয়। হ্যাঁ বললাম, যেটা পরমাণু ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে ভিতরে, যে লেখা আছে এটা। একই মৌলের সব পরমাণুর ভর, একই মৌলের সব পরমাণুর ভর এক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাল্টন মনে করতেন যে একই মৌলের সব পরমাণুর ভর সমান, কিন্তু সমস্থানিকা তো আইসোটোপ। আইসোটোপ এবার এই লেকচারে দেখবো আমরা ডিটেইলে আইসোটোপ অ্যাকচুয়ালি কি। যে হাইড্রোজেন একটা পরমাণু পেলাম, যে ভাবছি যে খালি হাইড্রোজেনই পরমাণু এই পৃথিবীতে এক্সিস্ট করে, এরকম না। ওর কিছু আইসোটোপ হয়। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সেম হবে, ভর সংখ্যা আলাদা হয়। ভর সংখ্যা মানে নিউট্রন আলাদা হয়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা কি আসছে ডিটেইলে একটু পরে। পরমাণু গঠন তন্ত্র সম্পর্কে কোনো ধারণা দেননি। পরমাণুর ভেতরে ইলেকট্রন কিভাবে থাকে, নিউক্লিয়াস কোথায়, এসব বিষয়ে ডাল্টন কিছু বলতে পারেনি। নিউক্লিয়াসের এক্সাক্ট পজিশন কোথায়? নিউক্লিয়াস খুবই ছোট, খুবই 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 ছোট একটা অংশ। আগের লেকচারে দেখেছিলাম যে এত ছোট অংশ নাকি একটা বড় ঘর, বড় মাপের একটা ঘর, আয়তকার একটা ঘরে যদি একদম একটা পেন দিয়ে একটা জাস্ট ফোঁটা দাও, ওখানে ফোঁটা, ওই ফোঁটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর পুরো ঘরটা হচ্ছে পরমাণু। চারিদিকে ইলেকট্রন ঘুরছে, আর হচ্ছে নিউক্লিয়াস। প্রায় 10⁵ টাইম ছোট একটা পরমাণু, চাইছে নিউক্লিয়াস 10⁵ টাইম ছোট। আমরা দেখছিলাম যে পরমাণু আয়তন কত হয়, 10⁻⁻10 কি বলে মিটার রেডিয়াস। আর তাহলে কত এর রেডিয়াস কত হবে? তাহলে এই নিউক্লিয়াস রেডিয়াস হবে 10⁻15 মিটার। 15 10⁻15 এটা। যৌগ গঠনের ব্যাখ্যা অসম্পূর্ণ। মৌল, যৌগ আসছি আমরা ডিটেলে পরে। মৌল খালি একটা ফার্স্ট যে উপর যে কনসেপ্ট বলে সেটা জেনে রাখো, নাকি মৌল কি? একই মৌলের, সরি, মানে ধরো খালি অক্সিজেন আছে ওখানে, নাকি ওজোন গ্যাসের সংকেত কি? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। মানে 3টে অক্সিজেন পরমাণু ওখানে আছে। O3 কটা পরমাণু আছে? না একটা অক্সিজেন প্লাস আরেকটা প্লাস আরেকটা। O2 অক্সিজেন গ্যাস, অক্সিজেন প্লাস অক্সিজেন, ওকে, 3টে আছে। এই 3টে সেম অণু না? সেম অণু তো অক্সিজেন। এই যে সেম অণু দিয়ে যদি কোনো কম্পাউন্ড, কোনো অণু তৈরি হয়, সেম পরমাণু দিয়ে যদি কোনো অণু তৈরি হয়, সেটাকে বলো আমরা কি? মৌল। আর এখানে যদি কোনো ডিফারেন্ট হয়, যদি CO2 বলতাম আমরা, যে কার্বন ডাই অক্সাইড, সেখানে কার্বন আছে আর দুটো অক্সিজেন আছে, ওটা হয় যৌগ। এটা এখানে জেনে রাখা আপাতত।
1811 খ্রিস্টাব্দে আমাদের অ্যাভোগাড্রো, আচ্ছা এটা যাতে সরল অনুপাতে বলছিলাম, এটা একবার পড়ে নাও, যে ডাল্টন বলেছিলেন যে যৌগ নির্দিষ্ট অনুপাতে পরমাণু দ্বারা গঠিত হয়, কিন্তু বিভিন্ন অনুপাতে মৌল দিয়ে একাধিক যৌগ গঠিত হতে পারে। এই যে NO2 যে উদাহরণটা দিলাম, যে একটা অক্সিজেন থাকতে পারে, দুটো থাকতে, NO3 ও হয়, HNO3, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড খুবই একটা স্ট্রং অ্যাসিড, খুবই স্ট্রং অ্যাসিড, মানে ওটা হাত দিলে, তুমি যদি নাইট্রিক অ্যাসিডে হাত ঢুকে, কোনোদিন হাত দিও না, প্রচুর সমস্যা পড়ে যাবে। যদি হাত ঢুকে যদি একটু রেখে দাও, এই যে উপরে যে মাংসটা আছে না, এটা থাকবে না, পুরো গলে যায়, পুরো হাড় বেরিয়ে যাবে। নাইট্রিক নাইট্রিক অ্যাসিড এত এত স্ট্রং, এত শক্তিশালী অ্যাসিড একটা ওটা। ডাল্টন ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, 1811 খ্রিস্টাব্দে আমাদের অ্যাভোগাড্রো ডাল্টনের মতবাদে ত্রুটি সংশোধন করেন। ঊনবিংশ শতকে রসায়নবিদরা নানান মৌল আবিষ্কার করতে থাকে এবং তাদের রাসায়নিকভাবে পরীক্ষা নিরীক্ষা, যৌগের সংকেতের মাধ্যমে নির্ণয় ইত্যাদি কাজ করেছেন। আচ্ছা, এই 1811 খ্রিস্টাব্দে আমাদের অ্যাভোগাড্রো টাইমে বিভিন্ন বিজ্ঞানী কোন কোন যৌগের সংকেত, মৌলের সংকেত, হাইড্রোজেনের সংকেত, যেরকম সোডিয়াম ক্লোরাইড সংকেত ইত্যাদি ইত্যাদি সব যৌগের মৌলের সংকেত নির্ণয় করেছেন। আচ্ছা, নিলস বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর, আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ে নিয়েছিলাম, ওখানে অনেক ত্রুটি ছিল। কি বলেছিল ওখানে? এরকম বলেছিল যে ইলেকট্রন, ওনার মতে, আর কোয়ান্টাম মেকানিক্স এর মতে কি ছিল, কোয়ান্টাম তত্ত্বের মতে, যে কোনো বস্তু যেন পৃথিবী, ধরো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এর মধ্যে যদি ঘুরতে থাকে, তাহলে এরকম ঘূর্ণায়মান কণা কি হয়, একটু পরে শক্তি ছেড়ে দিতে থাকে। সাপোজ একটা ছাগল, একটা উদাহরণ দিচ্ছিলাম, যে একটা ছাগল, তুমি ছাগলটাকে ধরে আছো দড়ি দিয়ে, আর ছাগলটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তুমি যেহেতু ভেতর দিয়ে দড়ি দিয়ে ধরে আছো, এভাবে ধরে আছো, ছাগলটা কিন্তু পালিয়ে যেতে পারবে না। যদি ছাগল ধরি আমরা, ধরে আছি আমি, এই ছাগলটা যদি বেরিয়ে যেতে থাকে, এদিকে পালিয়ে যেতে চাই, কিন্তু ও পালিয়ে যেতে পারবে না, কেননা ওকে দড়ি দিয়ে আমি হাতে ধরে রেখেছি, বেঁধে রেখেছি। তার ফলে কি হবে না, ছাগলটা এভাবে ঘুরতে থাকে আমার দিকে। তো কোয়ান্টাম মেকানিক্সের মতে, যে কোনো পরমাণু বা কোনো অণু বা কোনো বস্তু যেরকম ঘুরতে থাকে, তাহলে কি ও একটা সময় পর আস্তে আস্তে শক্তি ছেড়ে দিতে থাকে। তো ওই যে ছাগলটা যদি শক্তি ছেড়ে দেয়, ওর শক্তি ছেড়ে দেয় মানে কি, পালানোর শক্তি আস্তে আস্তে যদি ছেড়ে দেয়, তুমি টেনে আছো ওকে, ও যদি শক্তি নিজের কমিয়ে দেয়, বাইরে বেরোনোর, পালিয়ে যাওয়ার শক্তি যদি কমিয়ে দেয়, নিজের শক্তি হাঁপিয়ে গেছে, আর যাচ্ছে না, তাহলে কি হবে, তোমার দিকে চলে আসবে তো না, তুমি টেনে আছো। হ্যাঁ, এটাই বিজ্ঞানী রাদারফোর্ড ব্যাখ্যা করতে পেরেছিল না, নাকি যদি ইলেকট্রন যদি শক্তি ত্যাগ করতে থাকে, তাহলে বাইরে যে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছিল, তাহলে কি একটু পরে কি, মানে কয়েক মিলি সেকেন্ড না, কিছু একদম সামান্য মিলি সেকেন্ডের মধ্যে ওই ইলেকট্রন এসে কি হবে না, নিউক্লিয়াসে এসে পতিত হবে। আর প্লাস আর মাইনাস মানে কি, নিউট্রাল, তাহলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। তাহলে পৃথিবী, আমরা কোনো কিছুই আমরা দেখতে পেতাম না, আমরা থাকতাম না, কিছু থাকতো না, যদি এরকম হতো। তাহলে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে, মানে সত্যিকারের দুনিয়াতে, রিয়ালিটিতে কি এরকম কি হয়? আসলে হয় না বলেই তো আমরা আজকে এক্সিস্ট করছি না। যদি এক্সিস্ট যদি হতো, তাহলে আমরা এক্সিস্টই করতাম না, আমরা থাকতামই না। তো ওনার পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর এসে একটা পরমাণু মডেল দিল, সে তেলের ত্রুটিগুলো সংশোধন করলো। উনি কি দিয়েছিল সেটা একবার দেখিনি। কি না, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এবং নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন নির্দিষ্ট বৃত্তাকার পথে বিভিন্ন শক্তি স্তরে ঘুরতে থাকে। এই শক্তি স্তরের নাম দিয়েছিলেন KLMN, এরকম নাম ছিল, আসি পরের স্লাইডে আছে হয়তো এগুলো। আর কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন শক্তি নষ্ট করে না। যদি শক্তি নষ্ট করতে, তাহলে ইলেকট্রন, এই পরমাণু আর এক্সিস্ট করতো না। ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে কোনো আলো বা শক্তি বের করে না। এই ধরনের কক্ষপথ এরকম হয়, কক্ষপথ ঠিক পুরোপুরি গোল হয় না, আর কিছুটা এরকম হেলানো থাকে, কারণ এই দিকটা সবসময় এরকম থাকবে না, অনেক সময় কি হবে না, এই দিকটা অনেক সময় বড় হয়ে যাবে, এই সাইডটা দেখা যাচ্ছে এদিকে চলে গেল, আর এই সাইডটা এদিকে চলে গেলো, মানে চেঞ্জ হয়ে থাকে এরকম স্ট্রাকচার হালকা হালকা সবসময়। হ্যাঁ, আমরা দেখবো এটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে। কি বলেছে উনি বলেছে যে কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন শক্তি নষ্ট করে না, তাই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, আলো বা শক্তি বের করে না। এই যে ইলেকট্রন গুলো দেখছো, প্রত্যেকটা স্তরের এক একটা শক্তি আছে, এই যে প্রত্যেকটা কক্ষপথ, এগুলো হচ্ছে কক্ষপথ এগুলো প্রত্যেকটা কক্ষপথে একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট এনার্জি থাকে। এই কক্ষপথে থাকার জন্য
এরকম না যে বড় বাড়িতে থাকার জন্য কি বেশি টাকা প্রয়োজন, তো এরকম এটা হচ্ছে ধরো বাড়ি, কোনো ইলেকট্রনের বাড়ি, এগুলো যে ইলেকট্রন এখানে থাকতে পারে। একটা বড় লোক যার বড় বাড়ি আছে তার নিশ্চয় বেশি টাকা আছে, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে, আমি এটা বলতে চাইছি যে এই ইলেকট্রন যে শক্তি স্তরে থাকবে, শক্তি স্তরে এনার্জি অনুযায়ী থাকবে। যেহেতু শক্তি স্তরে এনার্জি আছে, এটা একটা এনার্জি আছে, এটা একটা এনার্জি, এটা এনার্জি, প্রত্যেকটা স্তরের এনার্জি সেম না, আস্তে আস্তে এনার্জি বাড়তে থাকে, যত বাইরে যাবো তত এনার্জি, এই কক্ষপথ এনার্জি গুলো বাড়তে থাকবে। তো এনার্জি আছে তো ওদের। তো যেরকম একটা ছোট বাড়ি, যেরকম কুড়ে ঘরে যেরকম খুবই গরিব মানুষগুলো থাকে, আর যারা ফকির মিসকিন, অনেকের বাড়িও থাকে না, আস্তে 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 বড় বাড়িতে যাও তুমি, তারপরে কি না মাটির বাড়ি, কুড়ে ঘর, তারপরে মাটির বাড়ি, তারপরে কি পাকা বাড়ি, যেগুলো ইট ইট পাথর দিয়ে যেগুলো তৈরি, তারপরে কি রং করা বাড়ি, আর তারপরে এসি লাগানো বাড়ি যেগুলো। তো এই যে 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 পার্থক্য, যে ডিফারেন্স আসছে, এটা আস্তে আস্তে যে শক্তি স্তরে, মানে টাকার যে পার্থক্য, যে ধনীর গরিব থেকে ধনীর যে পার্থক্য হচ্ছে নাকি, তো সবচেয়ে উপরে উপরের স্তরে যে কেউ থাকছে, যার বাড়িতে এসি লাগানো আছে, সে সবচেয়ে ধনী। তারপরে যার নর্মাল বাড়ি, দুতলা বাড়ি, যার প্লাস্টার করা বা রং করা বাড়ি, সে একটু অত্যন্ত কম ধনী। তারপরে যে নর্মাল এমনি বাড়িতে থাকছে, কি বাড়ি, জাস্ট ইট দিয়ে গাঁথা একটা বাড়ি, সে কম আরো মিডিল ক্লাস ফ্যামিলিতে পড়ছে। আর তারপরে যে মাটির ঘর, তারপরে কুড়ে ঘর, তারপরে তার বাড়ি নেই। ঠিক এরকম এখানে ইলেকট্রনের যে কক্ষপথ গুলো আছে, ওই একদম যে উদাহরণটা এখনই বললাম, সেম ওটা নাকি। এই কক্ষপথে একটা নির্দিষ্ট এনার্জি আছে, মানে কি নির্দিষ্ট টাকা লাগানো থাকছে হলে, এখানে পরমাণুর ক্ষেত্রে টাকা পয়সা বলে কিছু হয় না, এখানে এনার্জি দিয়ে সব কথা হবে, কি এনার্জি দিয়ে, যে পরমাণুটা স্টেবল কিনা, পরমাণুটা আনস্টেবল, স্টেবল না আনস্টেবল, সেটা কতটা এনার্জি ওর মধ্যে আছে, কতটা এনার্জি নাই, এটার উপর ডিপেন্ড করছে। তাই এই কক্ষপথে নির্দিষ্ট একটা এনার্জি থাকে। এই যে ইলেকট্রন আছে, এর সবচেয়ে কম এনার্জি, তাই এই কক্ষপথে আছে। এই আর যত বাইরে যাবো এখান থেকে, এইদিকে যাব, তত এনার্জি বাড়বে, এনার্জি ইনক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজের চিহ্ন। প্রত্যেকটা চ্যাপ্টারে বলে আসছে এটা হচ্ছে ইনক্রিজের চিহ্ন, এটা হচ্ছে ডিক্রিজের চিহ্ন। ডিক্রিজ মানে কমা, আর ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। তো এনার্জি বাড়তে থাকছে এখন। তো এই ইলেকট্রন এনার্জি যা হবে, তারপর এর আরো বেশি হবে, এর আরো বেশি, আরো বেশি, আরো বেশি। তো এই কারণে বলছে না, এই না বোর এসে কি বললো, নিলস বোর এসে বললো যে প্রত্যেকটা কক্ষপথের এনার্জি সেম, এবং ইলেকট্রন এনার্জি যখন ঘুরবে এই কক্ষপথের উপরে, যখন ইলেকট্রন ঘুরতে থাকছে, যখন ঘুরছে, তখন কোনো এনার্জি ওরা বিকিরণ করবে না বা শোষণ করবে না। আর আলো কিন্তু একটা এনার্জি, হ্যাঁ। তো অনেক জায়গায় দেখবে যে কি বলছে না, আলো নির্গত হলো ওখান থেকে। আলো নির্গত হলে মানে একটা আরেক দিক দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে কি, এখন শক্তি নির্গত হয়েছে, এটা বলা যেতে পারে ওখানে। কারণ আলো এক ধরনের শক্তি। আলো মানে কি, আলো লাইট কিছুই না, আলো এক ধরনের শক্তি। ওটা একটা, দেখবে আলো পড়লে গরম লাগে না, রাত্রে দেখবে, গরমকালে দেখবে বিশেষ করে না, বাড়ির আলো সাধারণত বন্ধ করে দেওয়া হয় না, কি কেন করা না, আমরা বিশ্বাস করি যে আলো বন্ধ করে দিলে পরিবেশটা একটু ঠান্ডা হবে। এটা বলতে পারি কেন বলা হয় না, এটা একদম ঠিক, একদম ঠিকই করে এবং ঠিক বলে এটা। কারণ আলোতে এনার্জি থাকে, সূর্যের আলো পড়ছে আমাদের গায়ের উপর, তাহলে গায়ের উপর কি, গায়ের উপর পড়লে বা মাটির উপর পড়লে জায়গাটা গরম হয়ে যাচ্ছে, বা গায়ে গরম লাগছে, স্কিনে গরম লাগছে আমাদের, হ্যাঁ। তাহলে তার মানে কি না, আলো এনার্জি বহন করে, আর আলো একটা এনার্জির একটা রূপ। তো ইলেকট্রন কোনো কোনো সময় দেখবে যে এরকম লেখা থাকবে যে ইলেকট্রন এনার্জি শোষণ করছে না, বর্জন করছে না, বা আলো নির্গত করছে না, লেখা ছিল ওটা যে আলো নির্গত করছে না, যে আলো বা শক্তি বের করে না। আলো হচ্ছে এক ধরনের শক্তি, ওকে। তারপর একটা শক্তি নিলে উপরের স্তরে যায়, শক্তি নিলে উপরের স্তরে যায়। যদি ইলেকট্রন বাইরে থেকে শক্তি পায়, তাহলে সে আরো দূরে কক্ষপথে উঠে যায়। শক্তি দিলে নিচের স্তরে আসে। ইলেকট্রন যদি শক্তি ত্যাগ করে, তবে সে ভেতরে তবে সে ভেতরের নিচের এক মিনিট, সে ভিতরের নিচের শক্তি স্তরে নেমে আসে। এই সময় আলো বা শক্তি বিকিরণ হয় বা বের হয়। এটা কি বলতে চাইছে, শক্তি নিলে কে শক্তি নিচ্ছে, শক্তি নিচ্ছে নাকি ইলেকট্রন শক্তি নিচ্ছে, মানে আমরা বাইরে থেকে শক্তি দিচ্ছি। কি শক্তি দেবো না, হিট দেবো, এনার্জি, হিট দিয়ে এনার্জি হিট, কোন বস্তুকে আমরা যদি এনার্জি দিতে যাই, তাহলে হিটের ফর্মে দিতে পারি, হিট দিয়ে খুব সহজ দেওয়া, প্লাস আর আলটিমেট এনার্জি লাস্ট পর্যন্ত সে হিটেই পরিণত হয়। তুমি যেখানে যাও না কেন, পরবর্তীতে সে লাস্ট পর্যায়ে সে হিটে পরিণত হবে। তো হিট দিয়েই কোনো বস্তুকে এনার্জি দেওয়া হয়, মানে তাকে উত্তেজিত করা হয়, বা হিট বের করে, হিট দিয়ে কোনো বস্তু উত্তেজিত করা হয়, আর হিট বের করে নিয়ে তাকে উত্তেজিত অবস্থা থেকে কম উত্তেজিত অবস্থায়, অর্থাৎ শান্ত অবস্থায় নিয়ে আসা হয়। দেখো, শক্তি নিলে মানে আমরা যদি শক্তি দিই, যদি ইলেকট্রন যদি শক্তি গ্রহণ করে, তাহলে উপরের শক্তি স্তরে ট্রান্সফার হয়ে যায়, উপরের শক্তি স্তরে স্থানান্তর হবে। আর শক্তি দিলে মানে ইলেকট্রন যদি শক্তি দিয়ে যায়, ছেড়ে যায়, তাহলে ওই উপরের স্তর থেকে নিচের স্তরে চলে আসবে। মানে এরকম হচ্ছে
যে কোনো একটা মিডিল ক্লাস ফ্যামিলির লোক নাকি প্রচুর খাটাখাটনি করে টাকা জমালো, টাকা জমিয়ে কি না বড় বাড়ি করে নিল, সেই বাড়িতে বসবাস করতে শুরু করলো, নাকি কি করলো, টাকা জমিয়ে নিল ওখানে। টাকাটা কোথেকে এলো, না ওই এনার্জি ওই অর্জন করেছে, বাট বাইরে থেকে তো এসছে টাকাটা না, টাকা তো আর ও নিজে তৈরি করেনি বাড়ির ভিতরে বসে, নিশ্চয়ই বাইরে থেকে এসছে টাকাটা। তো এটাই বলতে চাইছি। আর একটা ধনী লোক কি হলো না, সারাদিন বসে বসে খেয়ে কি হলো না, ও ধনী থেকে গরিবে পরিণত হয়ে গেল, ওই মিডিল ক্লাস ফ্যামিলি চলে এলো। ঠিক এটাই বলতে চাইছে না, কি হলো, ধনী ব্যক্তিটার ক্ষেত্রে কি না, টাকা শেষ হয়ে যাওয়ার কারণে ও ধনী থেকে গরিবে পরিণত হলো। আর গরিব ব্যক্তির ক্ষেত্রে কি হলো না, টাকা অর্জনের কারণে ও গরিব থেকে ধনী হয়ে গেল। আর এটাই কি, এখানে কি হবে না, ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে মানে শক্তি বর্জন করে ও কম শক্তি স্তরে অর্থাৎ নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথগুলো সেগুলোতে চলে এলো। আর যেটা শক্তি গ্রহণ করে কি হলো না, কম যে নিউক্লিয়াসের কাছের যে কাছের যে কক্ষপথগুলো ছিল সেখান থেকে দূরে চলে গেল। কারণ এক্ষুনি বললাম যে নিউক্লিয়াসের কাছের স্তরের শক্তি কক্ষপথগুলোর শক্তি কম থাকে, এনার্জি কম থাকে। আর এই নিউক্লিয়াসে যত দূরে যাব তত এদের কক্ষপথে এনার্জি বাড়তে থাকবে। সো ইলেকট্রন যদি চাই যে বাইরে আসবো, এখান থেকে এই কক্ষপথে আসবো, তাহলে ওকে শক্তি নিতে হবে, এনার্জি গ্রহণ করতে হবে, তাপ শক্তি হিসাবে হোক, আলো দিয়ে হোক, শক্তি ওকে গ্রহণ করতে হবে। আর এই ইলেকট্রন যদি চাই, এই যে এই ইলেকট্রনটা যদি চাই যে ভেতরে যাবো আমি, তাহলে ওকে শক্তি ছেড়ে দিতে হবে। সে তাপ শক্তি হিসেবে ছাড়তে পারে বা আলো হিসেবে ছাড়তে পারে। আচ্ছা, এখানে কি ছবি দেওয়া আছে, বইয়ে দেওয়া ছবি, জাস্ট জোসেফ জে থমসন ইলেকট্রন আবিষ্কর্তা, আর্নস্ট রাদারফোর্ড ফার্স্ট পরমাণু মডেল মানে অ্যাকচুয়াল যে পরমাণু মডেল সেটা দিয়েছিল ইনি। আলফা কণা স্ক্যাটারিং, আচ্ছা আলফা কণা স্ক্যাটারিং যেটা আছে তোমাদের পরবর্তীতে সেটা তখন জানতে পারো যে কি অ্যাকচুয়ালি আলফা কণা বিচ্ছন্ন পরীক্ষাটা কি। নিলস বোর, এক্ষুনি জেনার পরমাণু মডেল পড়ে এলাম, নিলস বোর উনি জেমস স্যাডউইক, ইনি নিউট্রন আবিষ্কার করেছিলেন, নিউট্রন। আচ্ছা এন দিয়ে লিখছে এটা, হ্যাঁ এটা হচ্ছে নিউটনের আবিষ্কর্তা, যে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কর্তা, নাম দিয়েছিল ইলেকট্রনকে। আর্নস্ট রাদারফোর্ড ফার্স্ট পরমাণু মডেল, পরমাণু মডেলের আবার নাম হয় অনেক, পাম্প পুডিং মডেল, অটোমেল মডেল, তারপরে হ্যাঁ পাম্প পুডিং আর অটোমেল মডেল এর মধ্যে পড়ে ওটা। আর নিলস বোর দিয়েছিল যে পরবর্তী যে মডেল, যে আমরা জানতে পারলাম যে ত্রুটি সংশোধন করে যে মডেলটা এলো সেটা হচ্ছে নিলস বোর দিয়েছিল। এক মিনিট, মুখ্য শক্তি স্তর, এই ছবিটা একবার দেখো জাস্ট। এই যে নিউক্লিয়াস, বাইরে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে কি আছে ভালোভাবে এটা কনসেন্ট্রেট একটু ভালোভাবে মন দিয়ে দেখো যে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, একদম পরমাণুর যে ভিতরের যে পার্টটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে কি নিউক্লিয়াস কি কি থাকতে পারে, প্রোটন আর নিউট্রন থাকবে, ওখানে ইলেকট্রন থাকে, বাইরে কক্ষপথে থাকবে ইলেকট্রন। হ্যাঁ, তো এই যে কক্ষপথে যে আছে যে বাড়িটা, ধরো যে ধনী ব্যক্তি যে বাড়িটা, সেটা তো একটা ওখানে তো থাকছে, ওটা স্তর একটা উনি থাকছে মানে বসবাস করছে উনি ওখানে। হ্যাঁ, তো ওটা স্থায়ী পজিশন একটা, যেরকম ইলেকট্রন গুলো একটা স্থায়ী পজিশন কি, যার যে ইলেকট্রনের শক্তি বেশি সে সবচেয়ে বাইরে থাকবে, এটা হচ্ছে ওর স্থায়ী পজিশন। যদি কোনো এনার্জি শোষণ বা বর্জন না করে তাহলে ওর স্থানের পরিবর্তন হবে না। ঠিক সেরকম ক্ষেত্রে ধনী ব্যক্তি যদি আরো বেশি করে টাকা আর্ন করতে থাকে তাহলে আরো বেশি স্তরে আরো বেশি ধনী হবে। আর উনি যদি বসে বসে খেয়ে যদি সবকিছু শেষ করে দেয় তাহলে কি গরিব হয়ে যাবে। ঠিক সেরকমই ইলেকট্রন যদি শক্তি গ্রহণ করে তাহলে আরো বাইরের যে কক্ষপথগুলো সেখানে চলে যাবে, এই ইলেকট্রন আরো বাইরে চলে আসবে। আর যদি শক্তি ছেড়ে দেয়, যদি শক্তি বিকিরণ করে দেয়, তাহলে এই ইলেকট্রন পরবর্তী কক্ষপথে মানে নিউক্লিয়াসের কাছে চলে আসবে। আরেকটা ভাবো, যেটা বলছি আমি, যে ছাগলের যে উদাহরণটা দিলাম, ওই ছাগলটা যদি কিনা একটু পরে ও এনার্জি ছেড়ে দিলেও পরে তোমার কাছে চলে আসছিল, যদি ও না ছাড়তে চায়, যদি খালি ওই ব্যবহার করতে করতে যদি পালিয়ে যেতে থাকে, যদি আরো বেশি এনার্জি দেখায়, তাহলে কি না কি আরো দূরে চলে যাবে নিশ্চয়ই। কি ধরো না তুমি একটা সেম এনার্জি দিয়ে টানছো ওকে, সেম ফোর্স দিয়ে টানছো ওকে ভেতরের দিকে, একটা সেম ফোর্স দিয়ে, না তোমার এই ফোর্সটা কনস্ট্যান্ট, মানে তুমি চেঞ্জ করছো না ফোর্সটা, তাহলে এটা কার উপর ডিপেন্ড হচ্ছে। যদি ছাগলটা যদি তার এনার্জি যদি কমিয়ে দেয় তাহলে তোমার দিকে চলে আসবে, আর যদি ছাগলটা তার এনার্জি বাড়িয়ে দেয় তাহলে কি তোমাকে টেনে নিয়ে চলে যাবে, কারণ তুমি সেম ফোর্স দিয়ে টানছো ওকে, সেম এনার্জি দিয়ে টানছো ওকে, এই কারণে। তো এইটাই নিউক্লিয়াস একটা সেম ফোর্স, নির্দিষ্ট ফোর্স দিয়ে টানছে, সেটা বাড়ছে নাও কমছেও না, ঠিক একদম একটা নির্দিষ্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স দিয়ে টানছে। তো এই ইলেকট্রন যদি শক্তি বেড়ে যায় তাহলে কি না নিউক্লিয়াস থেকে আরো দূরে চলে যাবে, আর যদি শক্তি কমে যায় নিউক্লিয়াসের কাছে চলে আসবে। কেন? কারণ নিউক্লিয়াস ওকে সেম ফোর্স দিয়ে টানছে, না কমাচ্ছে না বাড়াচ্ছে, এই কারণে। তাই ইলেকট্রনের শক্তি বেড়ে গেলে ও দূরে চলে যাবে,
নিউক্লিয়াসের যে টান আকর্ষণ বল সেটা প্রতিহত করতে আরো বেশি সুবিধা হবে ওর। আর যখন ইলেকট্রনের শক্তি যখন কমে যাবে তখন কি হবে না নিউক্লিয়াসের কাছে চলে আসবে, কেন না এর শক্তি কমে গেছে কিন্তু নিউক্লিয়াসের শক্তি সেমই আছে, আগে যা ছিল এখনো তাই আছে। তো এই প্রত্যেকটা যে যে কক্ষপথ এগুলো বলা শক্তি স্তর বা মুখ্য শক্তি স্তর বলা হয়, এনার্জি লেভেল বলে এগুলোকে, স্থায়ী স্ট্যাটিক। আচ্ছা মুখ্য শক্তি স্তর বলে যে সেটা কি না সংজ্ঞা আমরা একবার দেখে নেবো, মুখ্য শক্তি স্তরের যে সংজ্ঞা সেটা। চলো, মেইন এনার্জি লেভেল বা মুখ্য শক্তি স্তর, পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে, এসব শক্তি স্তরকে মুখ্য শক্তি স্তর বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা, একদম যদি পরীক্ষাতে আসে এক্সাক্ট এটা লিখে দেবে 2 লাইনের সংজ্ঞা, জাস্ট ফুল মার্কস চালে। আর এগুলোকে কে এল এম এন দ্বারা অক্ষর দ্বারা প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এন পর্যন্ত আছে, এটা ও আরো পরবর্তী যে লেটার গুলো সেটা দ্বারা প্রকাশ করা হয়। তো মুখ্য শক্তি স্তর, পরমাণুর ইলেকট্রন গুলো পরমাণুর ভেতরে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে স্তরে অবস্থান করে, এই শক্তি স্তর গুলোকে বলা মুখ্য শক্তি স্তর। কে এল এম দ্বারা প্রকাশ করা হয়, ডট ডট লেখা আছে এখানে, প্রকাশ করা হয়। ঠিক আছে, কে এল এম এন ও পি কিউ আর এভাবে চলতে থাকবে আস্তে আস্তে। না কি জানলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা এন নিউক্লিয়াস, এখানে আছে কি প্রোটন এন্ড নিউট্রন আছে, এখানে প্রোটন এন্ড নিউট্রন। কখনো ভুলেও যেন ইলেকট্রন করে দিব না আমরা এখানে, ভুলে ইলেকট্রন করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘুরছে। বারবার বলছি, একবার একটু মনোযোগ দিয়ে দেখো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কি না ইলেকট্রনটা বাইরে কক্ষপথে, অলওয়েজ বাইরে কক্ষপথে থাকবে। আর নিউট্রন কি হবে, প্রোটন আর নিউট্রন থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো নিউক্লিয়াস থেকে যত দূরে যাব তত এই কক্ষপথগুলো এনার্জি বাড়তে থাকবে। কেননা বলছি, ছাগলটা উদাহরণ দিলাম, ছাগলের যদি শক্তি বেড়ে যাচ্ছে, তুমি তোকে সেম ফোর্সে টানছিলে, তো ছাগলটা যদি আরো বেশি শক্তি দেখায় তাহলে দূরে চলে যাচ্ছে না, এই কারণে বলছে তাই নিউক্লিয়াস থেকে যত দূরে যাব তো ওর শক্তি লেভেল তত বাড়তে থাকবে। তাহলে কে এখানে লিখছি, কে এর চাইতে এল এর শক্তি বেশি, এল এর চাইতে এম এর শক্তি বেশি, আর এম এর চাইতে এন এর শক্তি বেশি, এটা ও ডট 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 চলতে থাকবে ভাই। ওকে, চলতে থাকবে। তো এখানে যে ইলেকট্রন থাকবে তার শক্তি কম, তার শক্তি তারপরে আরো শক্তি বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, এভাবে চলতে থাকবে। এটা মনে এই যে ক্রম, এটা মনে রাখো না, কে এল এম এন। আর একটা কক্ষপথে, ফার্স্টে কোশ্চেন বলেছিলাম যে একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম কতটা থাকতে পারে। তো সেটার উত্তর হচ্ছে একটা সূত্র আছে, 2n স্কয়ার নামে একটা সূত্র আছে। 2n স্কয়ার আসছি, একটু এখনই আসি। কক্ষপথের বৈশিষ্ট্য দেখে নিই, তারপরে এটা ডিটেইলসে বলছি 2n স্কয়ার কি জিনিসটা, ওটা একটা সূত্র। n হচ্ছে কি না কক্ষপথে কত নাম্বার, কে হচ্ছে 1 নাম্বার, l 2 নাম্বার, m 3 নাম্বার, n 4 নাম্বার, আর ও 5 নাম্বার। এই যে কক্ষপথের যে পজিশন, যে নাম্বারটা কত আসছে, যেন রোল হয় না, 1 রোল 2 রোল 3 রোল 4 রোল পর পর হয়, তো সেরকম এই কক্ষপথ যত পর পর আসে না, ওটাই বলতে আসছে যে n হচ্ছে কক্ষপথের নাম্বার, আর 2 দিয়ে গুণ করতে হবে, আর n স্কয়ার মানে কক্ষপথে কত নাম্বার সেটা দিয়ে। যদি 1 নম্বর হয় তাহলে কত হচ্ছে 2 গুণ 1 স্কয়ার, 1 স্কয়ারের মান কত 1 হয়, 2 ইনটু 1, তার মানে কত 1 উত্তর হবে, 1 2 উত্তর হবে, এটা 2 গুণ 1 2। মানে ফার্স্ট কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে। মুখ্য শক্তি স্তরের বৈশিষ্ট্য, না ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথে ঘোরে তাকে মুখ্য শক্তি স্তর বলে। প্রতিটি শক্তি স্তরে নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। বললাম যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাব তার শক্তি, কক্ষপথের শক্তিগুলো তত বাড়তে থাকবে, ইনক্রিজ হতে থাকবে, মানে শক্তি বাড়তে থাকবে। আর নিউক্লিয়াস যত কাছে আসবে তত শক্তি স্তর, এই কক্ষপথের শক্তিগুলো কমতে থাকবে। নিউক্লিয়াস থেকে যত দূরের শক্তি স্তর তার শক্তি তত বেশি। প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সেটা সূত্র হচ্ছে 2n স্কয়ার, যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা মানে হচ্ছে 2n স্কয়ার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। পজিশন অফ দা অরবিট, অরবিট মানে হচ্ছে কক্ষপথ, অরবিট মানে হচ্ছে কক্ষপথ, মানে পজিশনটা কত হচ্ছে, অরবিটের নাম্বার কত সেটা হচ্ছে কক্ষপথ। তাহলে কে কক্ষপথে, কে এল এম এন, কে এর মান কত, কে হচ্ছে 1, এল 2, এম 3, এন 4, 1 2 3 4 মনে রাখো যে কে হচ্ছে একে পড়ে, কে এল এম এন পরপর হয় না, এবিসিডি এফ জি সেরকমই তো না, কে এল এম এন পরপর, ওটা হচ্ছে 1 2 3 4 কে দিয়ে শুরু হচ্ছে। কে দিয়ে কেন শুরু হচ্ছে,
এটা আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞানীদের দিয়ে গেছে নামটা। তো কে এল এম এন এবিসিডি দিয়ে কেন শুরু হচ্ছে না, এত ডিটেলে যেমন যাওয়া দরকার নেই। না কে দিয়ে শুরু হচ্ছে, আমরা মনে রাখবো কি না কে দিয়ে শুরু হচ্ছে, কে এল এম এন, পরবর্তীতে যাবে ওদিকে। ওকে, তাহলে কে কক্ষপথে কতগুলো থাকবে? কে হচ্ছে, কে নাম্বার কত ছিল? 1 নাম্বার। তো 2 স্কয়ার দাও, 2 এন স্কয়ার। এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। 2 গুণ 1 স্কয়ার কত হচ্ছে 2। এটা হচ্ছে এল হবে, এটা সরি, এল এল এর মান কত ছিল? 2। 2 গুণ 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত? 4। এর মান কত ছিল? 3। মনে রাখতে হবে কিন্তু এগুলো রিয়েলি হিসাব, এক্স্যাক্টলি মনে রাখতে হবে এগুলো, পরীক্ষাতে আসতে পারে যে এম কক্ষপথে কতগুলো, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এটা একটা বলে দিই যে এটা লিখছি কত না, টুইন স্কয়ার হচ্ছে কি না ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা একটা কক্ষপথে। M3 2 গুণ 3 যদি কত হয়? 9, 3 স্কয়ার। 2 গুণ 9 18, 18। চার স্কয়ার 16, 32। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন। আর একটা কথা বলি যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই সূত্রটা তাহলে একদম জিজ্ঞেস করবে, তাহলে এই সূত্রটা দিয়ে তাহলে কি বের করবো স্যার? তাহলে না এখান থেকে কি বের করবে তোমরা, না একটা পরমাণু কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে। 1 নম্বর কক্ষপথে কত? 2টো থাকতে পারে, 2টোর বেশি থাকবে না ওখানে। আর L2 এল এ যেমন 2 নম্বর কক্ষপথে কত থাকতে পারে? 8টা, 8টার বেশি থাকবে না। এল এ 3 নম্বর কক্ষপথে 18 বেশি। ধরো একটা পরমাণু 4টা কক্ষপথ আছে, তাহলে দেখা যাচ্ছে একদম বাইরে কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। দেখো ভিতরে 18 থাকতেই পারে, ভিতরে কক্ষপথে 3 নম্বরে থাকতেই পারে। কিন্তু বাইরে সর্ববহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ পরমাণু, সর্ববহিস্থ সবচেয়ে যে বাইরে যে লেয়ারটা, যে বাইরে যে কক্ষপথটা, সেটাতে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এটা আমরা মনে রাখবো। লিখে দিই এখানে। পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্ববহিস্থ কিন্তু এটা এরকম না যে ভিতরে একটা কক্ষপথ আছে আর বাইরে 3 নম্বর কক্ষ, ধরো পরমাণু 4টা কক্ষপথ আছে বা 5টা আছে, তোমাকে বলে 3 নম্বর কক্ষপথে কত ইলেকট্রন আছে, তুমি বলে 8টা আছে, ভুল হয়ে যাবে। তাহলে তোমার বলতে কত না 18 ইলেকট্রন থাকতে পারে, মানে ম্যাক্সিমাম ইলেকট্রন। 18টা কম থাকতে পারে, সেখানে জিরো থাকে, জিরো সাধারণত থাকে না। 18টা কম থাকতেই পারে সেখানে, কিন্তু 18টার বেশি থাকতে পারবে না 3 নম্বরে। এটাই বলেছে। এই সূত্র দিয়ে কি বের করতে পারবো না ম্যাক্সিমাম, সর্বোচ্চ কতগুলো। ও তো চাইলে 3 থালি কম খেতেই পারে, কেউ 3 থালি বেশি খেতে পারবে না। তুমি 2 থালি বেশি খেতে পারবে না, তুমি 2 থালি চাইতে কম খেতেই পারো। এটাই বলছি যে একটা যে এম যে কক্ষপথ, 3 নম্বর যে কক্ষপথ, সেখানে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকবে, এর বেশি থাকতে পারে না। এর কম থাকতেই পারে, কারণ তুমি 2 থালি কম ভাত খেতেই পারো, আর সে যে 3 থালি ভাত খেতে পারতো, সে 3 থালি চাইতে কম ভাত খেতেই পারে, তাই না? 3 থালি বেশি সে খেতে পারবে না। এটাই, এটা একটা সিম্বল ইলেকট্রনের, ই মাইনাস। আর এর উপর যদি প্লাস দিয়ে সেটা প্রোটন বলা হয়, বা এইচ প্লাস কে বলা হয় প্রোটন। ই মাইনাস কে ইলেকট্রনে বলে। 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। পারে না। নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে। আচ্ছা, কেন পারে
নিউক্লিয় বল বা নিউক্লিয় ফোর্স নামে একটা ফোর্স হয়। তাহলে এখন জেনে রাখো নিউক্লিয় বল নামে একটা বল হয়, যেটা খুবই শক্তিশালী বল। এটা লং রেঞ্জ না, মানে গ্র্যাভিটি যেন মাধ্যাকর্ষণ শক্তি কি ছিল, অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে। এটা পড়েছিলাম যে অসীম দূরত্ব পর্যন্ত গ্র্যাভিটি বহাল থাকে। কিন্তু এই নিউক্লিয়াস কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত থাকে না, কিছুটা পর্যন্ত থাকে, কিছুটা, খুবই 10⁻⁻15 ফার্মি মিটার বলে, যেটা 10⁻⁻15 কে ফার্মি মিটার বলা হয়, বা ফেমটো বলা হয় এটাকে। তো সেই লেভেল পর্যন্ত, মানে একদমই ছোট লেভেল পর্যন্ত এটা কাজ করে, তার পরবর্তীতে করে না। কিন্তু নিউক্লিয়ার ফোর্স কিন্তু খুবই মারাত্মক একটা ফোর্স, খুবই শক্তিশালী ফোর্স, একটা খুবই শক্তিশালী। যাই হোক, এর নামে একটা শক্তিশালী বল আকর্ষণ করে, যেটি দুটো প্রোটন আছে। রিপালশন হবে, এখানে তীর চিহ্ন উল্টো দিকে দিয়েছি আমি। রিপালশন হচ্ছে, কি বলতে চাইছে না, নিউক্লিয়ার বল, এই যে দুটো প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল, তার চাইতেও বেশি শক্তিশালী বিকর্ষণ, তার চাইতেও বেশি শক্তিশালী বল ওটা। এই কারণে নিউক্লিয়াসে কিন্তু অতগুলো প্রোটন একসাথে জোটবদ্ধ হয়ে থাকে, তাহলে সম্ভবই হতো না। ভর ত্রুটি বলে একটা কথা হয়, যে পরমাণু অ্যাকচুয়াল যে রিয়েলে যে প্রোটন নিউট্রনের ভর হয়, তার চাইতে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। তো ওই যে ভর ত্রুটি বলে না, যে ভর যেটা কমে যাচ্ছে, ওই ভরই এনার্জিতে পরিণত হয়। একটা কথা বলে রাখি, পরবর্তী ডিটেইলে আছে নাকি না, ভর এনার্জিতে পরিণত হতে পারে, এনার্জি ভরে পরিণত হতে পারে, এটা মনে রাখবে। ভর এনার্জিতে রূপান্তরিত হতে পারে। আর পরমাণু বোমাতে এই নীতিকেই কাজে লাগানো হয়েছে ওখানে, নাকি ভরকে এনার্জিতে পরিণত করতে হচ্ছে। এই কারণে অত ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি নির্গত হয় ওখান থেকে। ফলে পুরো শহর ধ্বংস হয়ে যায়। একটা আছে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, বা মৌল। এগুলো গ্যাস হতে পারে, মৌল বলছে ম্যাক্সিমাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, যে গ্যাসটা আছে, তোমার ক্লাস 7 এ পড়েছে এগুলো, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, আচ্ছা উদাহরণ দেওয়া আছে এখানে। এর মধ্যে কিছু কিছু গ্যাস হয়, কিছু সলিড। যারা খুব হাই লেভেল, যারা গ্যাস, যাদের ক্রমাঙ্ক খুব বেশি, যাদের মাস অনেক বেশি, তারা সলিড হতে পারে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস বা মৌল, এরা কারা? আমরা কি চাই, যে চলো নিষ্ক্রিয় গ্যাস ওখানে দিই। আমরা সবাই চাই যে, কি চাই আমরা, কমফর্ট, যে আমাদের বিন্দাস একটা লাইফ হবে, বসে বসে খাবো, পায়ে আবার পাতুলে দিয়ে বসে থাকবো, সবকিছু আমাদের হাতে গড়ায় থাকবে, মানে কমফর্ট, মানে কি বিছানায় ঘুমোচ্ছি, একদম সেই 5 ইঞ্চি গদিওয়ালা বিছানায় ঘুমোচ্ছি। আমরা না পেলেও এটা চাই, কিন্তু আমরা চাই যে এরকম আমাদের জিন্দিগি হোক। কিন্তু দেখি না পাশের বাড়ি যে বড় লোক আছে, যার বাড়িতে এসি লাগানো আছে, আমরা কি ভাবি না, ওরম যদি আমাদের বাড়ি হতো, যদি ওই আরামটা যদি আমাদের কাছে থাকতো, আমরা যদি ওর মতো স্টেবল হতাম, আমরা যদি ওর মতো টাকা কামাতে পারতাম, আমরা যদি ওরম বড় বড় গাড়িতে ঘোরাফেরে করতে পারতাম, এত কমফর্ট পেতে পারতাম। সবাই চাই স্টেবল হতে। যেহেতু আমরা পড়াশোনা করছি, সেই জন্য বলো তো, সবাই কিন্তু পড়াশোনা একটা মোটিভ কি ভাবে, যে বড় হয়ে পড়াশোনা করে আরো ভালোভাবে জ্ঞানী হবো, নাকি সরকারি চাকরি করবো, গভর্নমেন্ট জব করবো। তো গভর্নমেন্ট জব করে কি চায় অ্যাকচুয়ালি, লোক স্টেবল হতে চায়। তো সবাই স্টেবল হতে চায়, নিশ্চয়ই সবাই স্টেবল হতে চায়। তো ঠিক পরমাণু গুলো এরকম স্টেবল হতে চায়। আর আগের দিন বলছিলাম যে আমাদের প্রত্যেকটা পার্ট, অর্গান, আমাদের যে বডি, সেই ছোট ছোট পরমাণু দিয়েই গঠিত। কিন্তু তার মানে কি, না পরমাণুর যে বৈশিষ্ট্য, সেটা আমাদের মধ্যে বহাল আছে, আমাদের মধ্যে মানে বর্তমান আছে। তারপরে আমরা যেটা চাইছি, যে অ্যাকচুয়ালি আমরা কি স্টেবিলিটি পেতে চাইছি, স্টেবল হতে চাইছি, স্টেবল একটা সরকারি জব বা কোনো ব্যবসা, বড় ব্যবসা করতে চাইছি, বা একটা অ্যাকচুয়ালি চাইছি কি না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা একটা ইনকাম সোর্স থাকুক, যেখানে টাকা থাকবে, শান্তিতে জীবনযাপন করবো বউ ছেলে মেয়ের সঙ্গে। এটা চাইছি আমরা। তো যেহেতু আমরা চাইছি কি স্টেবল হতে, তার মানে আমাদের মধ্যে যে পরমাণুগুলো, তারাও স্টেবল হতে চায়, কারণ আমরা তো অনুপরমাণু দিয়ে গঠিত। তো অনুপরমাণু স্টেবল হতে চাইছে বলেই আমরা স্টেবল হতে চাইছি। তাই প্রত্যেকে যেমন স্টেবল হতে চায়, ঠিক সেরকম অনুপরমাণু নিজের স্টেবল হতে চায়, কোনো কাজ করতে চায় না, সারাদিন ঘুমিয়ে থাকতে চাইবে, বা ওরকম কমফোর্ট হতে চাইবে, যে আরামওয়ালা বিছানাতে, 5 ইঞ্চিওয়ালা গদিওয়ালা বিছানাতে শুয়ে থাকি, খাবার দাবার আমার কাছে, আমার বেডের পাশে এসে দিয়ে যাক, উঠে খেয়ে নেবো, ফের ঘুমিয়ে যাবো, এরকম কমফোর্ট জিন্দেগি চায় সবাই। ঠিক সেরকম এই অনুপরমাণু যারা আছে, তারা এরকম কমফোর্ট চাই না। এদের কমফোর্ট মানে কি, আমাদের কমফোর্ট মানে কি হচ্ছে, আমাদের কমফোর্ট মানে হচ্ছে যে কি, আমরা কাজ করবো না, পায়ে আবার পাথরতে বসে থাকবো, খাওয়া দাওয়া খালি খাওয়াবো, আর কিছু করবো না, এটা হচ্ছে আমাদের কমফোর্ট। আর অনুপরমাণুর কমফোর্ট কি না, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটা হচ্ছে এদের কমফোর্ট। তাই কমফোর্ট পেতে হলে কি করতে হবে, খাটাখাটি করতে হবে। কারণ আমরা এখন পড়াশোনা করছি, বড় কেন পড়াশোনা করছি, খেটে খেটে
পড়াশোনা করছে এই কারণে যাতে বড় হয়ে সরকারি চাকরি পায়। তো চাকরি পাওয়ার জন্য কি পড়াশোনা করতে হচ্ছে, মানে খাটতে হচ্ছে আমাদেরকে। তো ঠিক ওরকম কমফোর্ট পেতে হলে, ওরকম ধনী হতে হলে, এসি ওয়ালা বাড়ি বা এসি লাগানো যদি বাড়ি করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? টাকা রোজগার করতে হবে, টাকা লাগবে আমাদের। টাকা রোজগার করার জন্য কি খাটতে হবে। তো পরমাণুদেরকে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যদি এরা যদি পরমাণু বা অণু যদি চায় যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব না, তাহলে এদেরকে নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তার ফলে একটা স্টেবল একটা জায়গা অ্যাচিভ করবে, স্টেবিলিটি পাবে। তার ফলে কি স্টেবিলিটি পাওয়ার পর ও আর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তো সেটাই হচ্ছে নোবেল গ্যাস। ইনার্ট গ্যাস, ইনার্ট মানে হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বলে একটা কথা আছে না, ওখান থেকে সেটা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় মৌল। এরা 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 এই যে যারা বাবু মশাই, যারা এই যে মহাজন যারা আছে, এনারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণ করে না। দেখো এটা লেখা আছে যে সাধারণ উষ্ণতায়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা একটা, কারণ উষ্ণতা দিয়ে উষ্ণতা বলতে গেলে একটা এনার্জি দিচ্ছে ওকে, কি এনার্জি দান করছি, কি করছি, এনার্জি দিচ্ছি। ধরো ধনী লোক আছে, ধরো উনি প্রচুর টাকা কামিয়ে এখন বসে বসে খালি খাচ্ছে না, ওনাকে আরো কি দেখানো, কিছু মোটিভেশন দেখালো যে আরো বেশি টাকার লোভ দেখানো হবে, তাহলে কি উনি আর বসে থাকবে? নিশ্চয়ই থাকবে না। ওই টাকাগুলো অ্যাচিভ করার চেষ্টা করবে, ওই লেভেলটা অ্যাচিভ করার চেষ্টা করবে, আরো বেশি সম্মান পাওয়ার চেষ্টা করবে। তো এটাই বলছে যে নিষ্ক্রিয় গ্যাস, যে ওকে যদি আমরা যদি উষ্ণতা যদি বাড়াতে থাকি, তাহলে ও নিষ্ক্রিয় থাকবে না, ও মানে বিক্রিয়া করতে শুরু করবে। সব গ্যাস করে না, কয়েকটা গ্যাস করে, জিনন যে গ্যাসটা সেটা করে। যাই হোক, তো নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে ওই সমস্ত পরমাণু, ওই সমস্ত অণু বা মৌল যারা তাদের ওই যে আয়াসী জিন্দেগি, কমফোর্টের জিন্দেগি অ্যাচিভ করে নিয়েছে। কিসের মাধ্যমে? না ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে। এরা হচ্ছে ইনার্ট গ্যাস, মানে এরা প্রথম থেকেই এরকম ধনী। কিছু কিছু থাকে না যে জন্মে বড়লোক হয়, আর কেউ কেউ থাকে কিনা পরবর্তীতে গিয়ে বড়লোক হয় না, প্রথমে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো, খাটাখাটি করে বড়লোক হয়ে গেল, মানে স্টেবল হয়ে গেল, এটা বলতে চাইছি। তো নিষ্ক্রিয় গ্যাস, এই মৌলগুলো কি না, নিষ্ক্রিয় গ্যাস হলো এমন কিছু গ্যাস যাদের সর্বস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। সর্বস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, মানে এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। একটু আগে বলছিলাম যে কোনো পরমাণু সর্বস্থ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। 8টি ইলেকট্রন আছে মানে ও আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ও স্টেবল। আমার সবকিছু ঠিক আছে, আমি আর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবো না, আমি আর টাকা কামাবো না, আমি এখন বসে বসে খাবো, বসে বসে কি করবো না, এখন কমফোর্ট যে আয়াসী যে জিন্দগি সেটা আমরা কি যাপন করবো, সেই জীবন যাপন করবো আমরা এখন, কমফোর্ট জীবন যাপন, কি মেন্টাস জিন্দগি বলে না সেটা। তো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদের নিষ্ক্রিয় গ্যাস বা মৌল বলে। উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তো প্রত্যেকটা পরমাণু চাই যে কি না ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যখনই এই যে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, তখন ওই পরমাণু আর কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কি করবে না? ও ওর মতো ইনার্ট অবস্থায় থেকে যাবে। তো এই করার জন্য না কেউ ইলেকট্রন শেয়ার করে, কেউ কাউকে ডোনেট করে দেয়, বিভিন্ন ধরনের জিনিস হয়। হ্যাঁ, পরবর্তীতে তোমাদের পিরিয়ডিক টেবিল বলে একটা জিনিস আছে, পিরিয়ডিক টেবিল, সেটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে সাজানো হয়। পরমাণু ক্রমাঙ্ক আসছে, একটু পরে আসি, এটা খালি জেনে নাও একবার। আচ্ছা, এগুলো পরে বলছি। তাহলে যে পরমাণু বাইরে যে 8টা ইলেকট্রন চলে আসে, তাহলে সে আর কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর আমরা তো সবাই চাই যে আমাদের, একটু বলছিলাম যে ওই ধনী লোকটার মতো আমাদের লাইফ হোক, জীবন হোক, সবাই চাই। কিন্তু ওটা অ্যাচিভ করার জন্য কিছু খাটাখাটনি করতে হয় না, টাকা ইনকাম করতে হয়, বা টাকা ইনকামই করতে হবে নিশ্চয়ই। আর যে অতিরিক্ত তার টাকা আছে তারও সমস্যা। মাঝের যে পর্যায়ে যে মিডিল অবস্থানে যে আছে, তিনি একটু সুখে শান্তিতে আছে, এটাই বলতে চাইছি। তো কি করছে না, কি হচ্ছে না, যার শক্তি বেশি সে কি শক্তি বর্জন করে দেবে, যার ইলেকট্রন বেশি সে ইলেকট্রন ডোনেট করে দেবে, আর যার ইলেকট্রন কম আছে সে কি করবে, ইলেকট্রন অন্য কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। এরকম হবে। তো নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস, সেটা যে হিলিয়াম, যেটা এর বাইরে কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে মাত্র, আর পরবর্তী কক্ষপথে ইলেকট্রন থাকে না ওদের। তো একটা ডিফারেন্ট যে এক্সেপশন, যেটা ডেভিয়েশন, যেটা হচ্ছে এখানে কি না, হিলিয়ামের ক্ষেত্রে He পরমাণু যেটা, এর ক্ষেত্রে 2টো ইলেকট্রন থাকে খালি। আর এটা হচ্ছে একটি ইনার্ট গ্যাস, একটা নিষ্ক্রিয় মৌল। প্রোটন হচ্ছে 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9। এটা হচ্ছে প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা সেমই হবে, পি মানে প্রোটন, ই হচ্ছে ইলেকট্রন। 1, 2, 3, 4, 5, 6,
7 8 9। তো এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার হিলিয়াম এখানে দুটো থাকে। হুম, এটা একটু মনে রাখতে হবে, বুঝলে? এর আগে পড়ে এসেছো তোমরা, কয়েকবার খালি দেখে নেবে জিনিসটা, চারটা মনে রাখতেই হবে। আমাদের আমাদের এই যে চারটা যেটা দেখছো তোমরা এখানে, এটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে যে প্রোটন কটা আছে, ইলেকট্রন কটা আছে। এটা প্রোটন আর ইলেকট্রন তো সেমই, প্রোটন যত থাকবে ইলেকট্রন সেম থাকবে, কারণ আমরা জানি পরমাণু নিশ্চয়ই হয়। নিশ্চয়ই কি কি ক্ষেত্রে বলছি, নিশ্চয়ই কেন বলছি পরমাণুকে? এই কারণে বলছি না, হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো একটা প্রোটন আছে, তাহলে একটা ইলেকট্রন থাকবে। ওর যতগুলো ইলেকট্রন থাকছে বাইরের কক্ষপথে, ঠিক ততগুলো প্রোটন থাকছে নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসে কি আছে না, নিউট্রন আছে। প্রোটন তো প্লাস চার্জ যুক্ত, নিউট্রনের কোনো চার্জ থাকে না, এই কারণে নিশ্চয়ই হয় পরমাণু। না, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। আর নিউট্রন, মনে রাখো বা না রাখলে হবে, অত দরকার নেই ওটা। ওটা পরবর্তীতে আস্তে আস্তে মনে হয়ে যায়, বা নিউট্রন অত ইম্পর্টেন্ট না, কিন্তু প্রোটনটা মনে রাখা খুবই জরুরি। কারণ প্রোটন মনে রাখলে তুমি ইলেকট্রন কত সংখ্যা বের করতে পারবে, কারণ প্রোটন প্লাস ইলেকট্রন, সরি, প্রোটন আর ইলেকট্রন সংখ্যক সেম থাকে, কারণ পরমাণু নিশ্চয়ই হয়। তো হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন একটা প্রোটন, হিলিয়ামের দুটো প্রোটনের পরপর সাজানো আছে। এটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। হাইড্রোজেন, হিলিয়াম হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল একটা, এটা দুটো। লিথিয়াম 3 3 4, নিউট্রন চারটে থাকবে এখানে। বেরিলিয়াম হচ্ছে 4 4 5। বোরন, বি মানে বোরন, হাইড্রোজেনটা মনে, এটা এগুলো তো মনে আছে অন্তত, যে এই সংকেতগুলো কি তোমরা এর আগে পড়ে এসেছো, খুব ভালো হয়ে গেল। আর এখন সেগুলো ডিটেলে আছে, পরবর্তী আরো ডিটেলে আছে, এগুলো মনে রাখতে হবে কি কি আছে এখানে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন আর একটা নিষ্ক্রিয় গ্যাস। এর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে না, 2 আর 8 হচ্ছে, 2,8 10 নিষ্ক্রিয় গ্যাস এটা। এই যারা দেখছো এরা প্রত্যেকে চায় এরকম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস যাতে ওদের হোক, কারণ ওরা চায় স্টেবিলিটি, ওরা চায় না কি না লাইফে ওরা শান্তি চায়, স্থায়ী স্থায়ী হতে চায় ওরা, একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট একটা পরিবেশে স্থায়ী স্থায়ী হতে চায়, শান্তি পেতে চায় ওরা। এটা চাইছে না কি না নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাস যেহেতু শান্ত প্রকৃতির, যেহেতু এরা স্থায়ী স্থায়ী ইলেকট্রন বিন্যাস সবকিছু ওদের লাইফে ঠিক আছে, তাই প্রত্যেক পরমাণুগুলো চায় না ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। পরমাণুরা চাই না আমরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবো না, আমরা এমনি থাকবো, বসে থাকবো মানুষের মধ্যে, কি বসে থাকবো, খাবো, কমফোর্ট জিন্দগি, সেটা আমরা কমফোর্ট জীবন যাপন করবো, এটা চাই ওরা। ওরা তার মানে পরমাণুরা কি চাইছে না ওরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। না কেন? নিয়ন, হিলিয়াম এরা সাধারণ উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরমাণুর ক্ষেত্রে কমফোর্ট, পরমাণুর ক্ষেত্রে শান্তি, বা পরমাণুর ক্ষেত্রে যেটা বিন্দাস জিন্দগি, সেটা হচ্ছে কি না ওরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে বিন্দাস জিন্দগি। তো নিয়নের মতো বা হিলিয়ামের মতো এরা ইলেকট্রন বিন্যাস চাই। আসছে এটা পরবর্তীতে, এটা মনে রাখতে হবে প্রত্যেকের নাম প্লাস এদের প্রোটন সংখ্যা কত। প্রোটন মানে পরমাণুর ক্রমাঙ্ক, এটাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, এটা দ্বারা পরমাণুকে চিহ্নিত করা যায়। প্রোটন সংখ্যা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিচ্ছি এখানে আমি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রোটন সংখ্যাটা, এটা অন্তত মনে রাখতেই হবে কার কার কতগুলো প্রোটন থাকে। এটা দিয়ে পরবর্তীতে কি পিরিয়ডিক টেবিল নামে একটা জিনিস হবে, পরবর্তীতে আছে 9 10 আছে ওটা, তখন বুঝতে পারো যে ওই পিরিয়ডিক টেবিল মানে কি না, যে পৃথিবীতে কতগুলো পরমাণু আছে, মৌল আছে কতগুলো, 118টা আছে। কিছু 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 কৃত্রিম ভাবে তৈরি 92টা পরমাণু তোমার প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, আর বাকিগুলো কি না কৃত্রিম ভাবে, যেটা কি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, সেটাকে সেগুলো হচ্ছে কি না পরবর্তী অ্যাড করা হয়েছে ইসে পিরিয়ডিক টেবিলে। তো পিরিয়ডিক টেবিল কি পরবর্তীতে আছে, ওগুলো কি দ্বারা সজ্জিত করা আছে না, পরপর প্রোটন সংখ্যা কত, যদি কারো প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেন যেমন একটা প্রোটন আছে ওর মধ্যে, তাহলে ও পিরিয়ডিক টেবিলে সবার আগে আছে, ওই প্রথম সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে শুরু হবে, মানে পরপর যেতে থাকবে। তো ঠিক ওইটা কি দ্বারা সাজানো আছে না, প্রোটন কতগুলো কার মধ্যে আছে, হাইড্রোজেনের মধ্যে একটা আছে, হিলিয়ামের মধ্যে দুটো আছে, তার হাইড্রোজেন পজিশন 1 নম্বর সবার আগে, হিলিয়াম 2 নম্বর পজিশনে, লিথিয়াম 3 নম্বর, বেরিলিয়াম 4 নম্বর। তো এগুলো মনে রাখতে হবে আমাদেরকে, কারণ ইলেকট্রন বিন্যাস আমাদের আছে, প্লাস পরবর্তীতে রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সামাজিক বন্ধন সবকিছু আছে, যে ক্ষেত্রে এগুলো লাগবে আমাদের। আর একটা চার্ট আছে এরকম পরবর্তীতে,
হচ্ছে কি না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আর্গন। আর্গনটা মনে রাখতেই হবে। আর এই তিনটে পুরো চার্ট হয় একটা, পুরোপুরি চার্টটা পুরোটা লিখে আমি খালি এটা লিখেছি কারণ এগুলো ইম্পর্টেন্ট বেশি। এগুলো তো সোডিয়াম ইনিশিয়াল, সোডিয়াম ক্লোরাইড, বাড়িতে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড যেটা যখন যখন কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, যে বাড়িতে তোমাদের যে বাড়িতে যে লবণ টেস্ট করো, যে সোডিয়াম যে ধাতু, সোডিয়াম কিন্তু ধাতু একটা, হ্যাঁ এটা মনে রাখো যে সোডিয়াম ধাতু। সোডিয়াম যে ধাতুটা সে তার পারমাণবিক সংখ্যা কত, তার প্রোটন সংখ্যা কত জিজ্ঞেস করে নিল। দেখা যাচ্ছে তুমি কোনদিন পড়ে যাও না, তাহলে পারবে না, সাই বাবা পারবে না পরীক্ষাতে। তাহলে কি না তুমি পড়ে গেলে তাহলে জানতে পারো যে তুমি জানবে যে প্রোটন সংখ্যা কত না, 11টা প্রোটন আছে এর মধ্যে। যে বাড়িতে যে লবণটা ইউজ করি, যে NaCl যেটা ইউজ করি, সেখানে যে এনে যে সোডিয়াম যে অনুটা বা পরমাণুটা আছে তার প্রোটন সংখ্যা 11টা, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, ক্যালসিয়াম 20 আর আর্গন হচ্ছে 18টা। মানে এর মধ্যে 18টা প্রোটন আছে আর 20টা প্রোটন আছে। তার মানে ক্যালসিয়াম পরমাণু চাইবে যে আমারও আর্গনের মতো 18টা প্রোটন হোক, সরি ইলেকট্রন হোক, প্রোটন চেঞ্জ হবে না, সরি বারবার বলছি প্রোটন চেঞ্জ হবে না, ইলেকট্রন খালি আদান প্রদান হতে পারে। কারণ প্রোটন নিউক্লিয় ফোর্স একটা পড়ে এলাম, খুবই শক্তিশালী ফোর্স, সেটা আমরা সহজে নিউক্লিয়াস থেকে প্রোটনকে বের করতে পারবো না, বিস্ফোরণ হয়ে যাবে, তাহলে প্রচুর এনার্জি লাগবে। কিন্তু ইলেকট্রনকে বের করা সম্ভব। তাই প্রত্যেকটা পরমাণু চাইবে যে আমার ইলেকট্রন বিন্যাস কি হোক না এর মতো হোক, নিষ্ক্রিয় গ্যাসের মতো হোক। তাই ক্যালসিয়াম চাইবে যে আমার 20টা ইলেকট্রন আছে, দুটো ছেড়ে দেবো আমি, জিকার মতো হবে না, আর্গনের মতো হবো, এটা চাইবে ওরা। কার লেখা আছে? আচ্ছা, ওই নিষ্ক্রিয় গ্যাসের লেখা আছে যে সাধারণ অবস্থায় এরা বর্ণহীন গ্যাসীয়। হিলিয়াম একটা এখানে ইউজ লেখা আছে একটা, নাকি ইউজ না হিলিয়ামকে বেলুন ভর্তি করতে ইউজ করা হয়। পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার, যেটা বললাম প্রোটন সংখ্যা কয়টা সেটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক হলো কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। প্রত্যেকে জানি যে নিউক্লিয়াসে প্রোটন থাকে, ওই নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে সেটা হচ্ছে কি না পরমাণু ক্রমাঙ্ক। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8। নেক্সট, আচ্ছা ভর সংখ্যা, মাস নাম্বার। ভর সংখ্যাকে মাস নাম্বার বলা হয়, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার দিয়ে পিরিয়ডিক টেবিল সাজানো হয়েছে পরবর্তীতে আছে এটা। আচ্ছা ভর সংখ্যা, মাস নাম্বার। কোন পরমাণু ভর সংখ্যা হলো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় পরমাণু ভর সংখ্যা। পরমাণু ভর সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয়। মানে কি বলতে চাইছে পূর্ণ সংখ্যা মানে এটা পয়েন্ট হবে না, 1.5 হবে না, 1/5 এরকম কিছু হবে না, 1 2 3 4 পূর্ণ সংখ্যা এরকম হবে। অ্যাটমিক নাম্বার, পারমাণবিক নাম্বার, মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার। এটা এক্স কি লিখেছি না, এটা একটা পরমাণু যার উপরে লেখা হয় মাস নাম্বার, এইভাবে এদিকে লিখতে পারো এদিকে লিখতে পারো, কোনো ব্যাপার না সেটা। এটা হচ্ছে মাস নাম্বার, উপরে লেখা হয় মাস নাম্বার। ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি না ইলেকট্রন প্লাস, ইলেকট্রন বলছি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা বলা হয়। আর প্রোটন ইলেকট্রন সেম সেম থাকে সবসময়। একটা হ্যাঁ একটা খেয়াল রাখতে হবে, এটা নিস্তরিত পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সেম হবে। যদি পরমাণুটা আয়নে পরিণত হয়ে যায়, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়নে পরিণত হবে, আর যদি বর্জন করে তাহলে ক্যাটায়নে পরিণত হবে। যদি ক্যাটায়ন হয়ে যায় তাহলে ইলেকট্রন কমে যাচ্ছে, প্রোটন তো সেমই থাকবে, প্রোটন কমবেও না বাড়বেও না। প্রোটনকে বের করা খুবই মুশকিল। হুম, তাহলে কি হচ্ছে না, তাহলে এটাই বলা ভালো আমাদের, ইলেকট্রন না বলে প্রোটনই বলা কি পরমাণুর একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে প্লাস যতগুলো নিউট্রন আছে সেটাকে বলে ভর সংখ্যা। মানে নিউক্লিয়াসকেই বলা হয় ভর সংখ্যা। মানে নিউক্লিয়াসের মধ্যে কতগুলো কণা আছে, টোটাল কতগুলো কণা নিউক্লিয়াসের মধ্যে আছে সেটাকে বলা হয় কি ভর সংখ্যা। প্রোটন প্লাস ইলেকট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। পি প্লাস এন বলা হয় ভর সংখ্যা। এটা হবে না, অন পয়েন্ট হবে না, মানে ভগ্নাংশতে হবে না, পূর্ণ সংখ্যা হবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হবে। কার্বনের ভর সংখ্যা, কার্বন, আচ্ছা সি দ্বারা প্রকাশ করা কেন সবাই জানি আমরা, কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়। পরমাণু ক্রমাঙ্ক কত ছিল? 6।
এটা অ্যাটমিক নাম্বার। কার্বন 6, অক্সিজেন 8। তাহলে সি এভাবে লেখা হবে, এটাকে নিচে 6 হবে, উপরে 6 মানে কি 12, অক্সিজেন ও নিচে 8 উপরে 16, অক্সিজেন ভর সংখ্যা 16, কার্বন ভর সংখ্যা 12। আইসোটোপ, যেসব পরমাণুর ক্ষেত্রে যেসব পরমাণুর ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা প্রোটন বা নিউট্রন ভিন্ন। প্রোটন, যেসব পরমাণুর ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা প্রোটন প্লাস নিউট্রন ভিন্ন, তাদের আইসোটোপ বলা হয়। আচ্ছা, এদের পরমাণুর ক্রমাঙ্ক সেম হয়, উদাহরণ কি হবে আইসোটোপ? তো আচ্ছা, C6, C12, C6, C14, এটা হচ্ছে কার্বন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, মানে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ কার্বনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, মানে তেজস্ক্রিয়তা দেখায়, তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভ বাংলা হচ্ছে কি, তেজস্ক্রিয়। কার্বনের দুটো আইসোটোপ হয়, একটা হচ্ছে 12, এটা 14, আরেকটা হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা আইসোটোপ হয়ে গেল, আরেকটা আইসোটোপ হবে না, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18। মানে কি বলতে চাইছি এখানে, আমরা বলতে চাইছি এটাই যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক সেম থাকবে কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হবে, সেটাকে বলা হয় কি আইসোটোপ। মানে পরমাণুটা সেম আছে, কোন পরমাণুর আসলে ওটা অক্সিজেন নাকি ওটা কার্বন, এটা ডিপেন্ড করছে কার উপর? প্রোটনের উপর ডিপেন্ড করছে। প্রোটন কটা সেটার উপর, সেটা দেখলেই, ধরো তোমাকে র্যান্ডম একটা কেউ বলে দিল যে 11টা প্রোটন কার থাকতে পারে, 11টা প্রোটন একটা পরমাণু আছে, তার নাম কি? সোডিয়াম উত্তর হবে। যদি বলে 11টা ইলেকট্রন আছে এরকম কোনো পরমাণুর নাম বলে, এটা বলা সম্ভব না, কারণ 11টা পরমাণু 11টা ইলেকট্রন যে কোনো করে থাকতেই পারে, কারণ প্রোটন তো বের করা সম্ভব না, কোন পরমাণু থেকে প্রোটন বের করা একটু কঠিন ইলেকট্রনের চাইতে। যেহেতু প্রোটন সংখ্যা বলে দিলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে পরমাণুটা কি, সোডিয়ামের 11টা, কার্বনের 6টা, অক্সিজেনের 8টা, ক্যালসিয়ামের 20টা, এভাবে। আইসোবার, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক ভিন্ন, তাদের আইসোবার বলা হয়, যেমন N15, N14 হয় একটা। হলো, ভর সংখ্যা সেম, এর ভর সংখ্যা কিন্তু 14 হয়, নাইট্রোজেনের 7, 7, 14, আর কার্বন যেটা রেডিও অ্যাক্টিভ তার ক্ষেত্রে 14 ভর সংখ্যা। সেটা কি না এটা হচ্ছে কি না আইসোবার বলে এটাকে। আইসোটোন তাদের নিউট্রন সংখ্যা সমান হয়। আচ্ছা, উদাহরণ দেওয়া আছে নিচে, আচ্ছা সেম উদাহরণই দেওয়া আছে নিচে। আচ্ছা, C12, প্রোটন 6, নিউট্রন 8, C6, C14, প্রোটন 6, নিউট্রন কি লিখেছে? আচ্ছা, আইসোটোনের উদাহরণ এটা, সরি, নিউট্রন সংখ্যা সেম হবে এটা। ওই উদাহরণগুলো আমি লিখে দিলাম, ওই দুটো উদাহরণ, এই দুটো উদাহরণ হবে, এগুলো মনে রাখবে তোমরা। আর এটা হচ্ছে তোমার আইসোটোনের উদাহরণ, এটা না মনে রাখলে হবে, জাস্ট দেখে রাখো একবার যে প্রোটন 6টা, নিউট্রন 15টা, প্রোটন 7টা, নিউট্রন 8টা, এখানে নিউট্রন সংখ্যা সেম, তাই এরা আইসোটোন। পদার্থের মধ্যে অণু পরমাণুরা কিভাবে থাকে? তুমি নিশ্চয়ই দেখেছো যে বদ্ধ ঘরে খালি একটা স্টোরি দেওয়া আছে, তোমার বইয়ে লেখা আছে সেম জিনিসই তোমার বইয়ে। তোমরা একবার কি করো না, বইটা খুলে বসে লিখতে দেখার সময়, প্রত্যেকের কাজ হবে লিখতে দেখার সময় বই খুলে বসা। আচ্ছা, পদার্থের মধ্যে অণু পরমাণু কিভাবে থাকে? তুমি নিশ্চয়ই দেখেছো যে বদ্ধ ঘরে ধূপ জ্বালালে হাওয়ার মধ্যে দিয়ে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে। ধূপ জ্বালালে কিছু উদবায়ী যৌগ কিছু উদবায়ী যৌগ বাষ্প হয়ে বাতাসে মেশে। এইসব যৌগদের কোনোটার অণুরা যখন আমাদের নাকে ঢোকে তখন আমাদের সুগন্ধের অনুভূতি পায়। তাহলে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ার মানে হলো গ্যাস অবস্থায় অণুদের ছড়িয়ে পড়া। একটা কাচের ঘরে, এটা একটু খেয়াল রাখবে এই লাইনটা, ছড়িয়ে পড়া। একটা কাচের গ্লাসে কিছুটা জল নিয়ে তাতে এক ফোঁটা কালি ফেললে জলটা রেখে দিলে দেখবে রংটা ধীরে ধীরে পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটা ব্যাপন প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে বলছে এরা ব্যাপন প্রক্রিয়া, মানে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, এটা বলে ব্যাপন প্রক্রিয়া। ডিফিউশন, রং নিশ্চয় কোনো না কোনো যৌগের অণু দিয়ে তৈরি, তাহলে দেখা গেল তরলের মধ্যে দিয়ে অণুরা ছড়িয়ে পড়তে পারে। জল একটা মিডিয়াম। এই দুটো পরীক্ষাতে তুমি কি বলতে পারো? যে এতে আমরা বলতে পারি যে তুমি অন্তত এটা বলতে পারো যে গ্যাসীয় এবং তরল অবস্থায় অণুরা থেমে থাকে না, তাদের মধ্যে গতি আছে। মানে গ্যাসীয় অবস্থায় অণুদের মধ্যে গতি আছে, মানে কি এক জায়গা থেকে আরেকটা ছড়িয়ে পড়ছে, এটা গতি লাগবে নিশ্চয়ই। গতি না হলে কিভাবে ছড়িয়ে পড়বে? যদি গতি নাই থাকে ছড়াতে কি হয়? যদি কেউ স্থির থাকে সেটা কি ছড়িয়ে পড়বে? ছড়িয়ে পড়বে নিশ্চয়ই, কোনো একটা কঠিন পদার্থ তুমি রেখে দাও।
সেটা কি ছবি পড়ছে না, কিন্তু তরল পদার্থ যদি তুমি রেখে দিচ্ছ গড়িয়ে যাবে কিন্তু, কারণ অন্য মধ্যে গতি আছে, অন্য মধ্যে কঠিন পদার্থে অন্য মধ্যে গতি থাকে কিন্তু খুবই 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 কম থাকে, ওটা ওদের মধ্যে আকর্ষণ ক্ষমতা খুব বেশি থাকে ও কারণে। যাই হোক, এটা দেখি না একবার, যে কঠিনের ক্ষেত্রে খালি চোখে দেখা যাবা আছে, কিন্তু কঠিনের ক্ষেত্রে খালি চোখে দেখে বোঝা যায় এমন কোন পরীক্ষার মধ্যে দিয়ে অণু নড়াচড়া করে বোঝা যায় না। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন যে কঠিনের মধ্যে অণু পরমাণু থেমে থাকে না, যেটা এক্ষুনি বললাম, এটা থেমে থাকে না, কঠিনের মধ্যে অণু পরমাণুরা নড়াচড়া করে। কিন্তু নিচের ছবিগুলোতে অণু পরমাণুর অভ্যন্তরীণ গঠন দেখানো হয়নি, শুধুমাত্র গোলক দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে ছবি আছে তোমাদের, ওখানে খালি দেখানো হয়েছে যে অণু পরমাণু কিভাবে থাকে, পুরো ইলেকট্রন প্রোটনের বিন্যাস দেখানো হয়নি বা কিভাবে নড়াচড়া করে সেটা দেখানো হয়নি, খালি নর্মাল দেখানো হয়েছে ওখানে। কঠিনেরা নড়াচড়া করে কিন্তু খুবই কম করে ওরা, তুলনামূলক। কঠিন কঠিনের মধ্যে অণু পরমাণু থাকে কিন্তু বেশ সুশৃঙ্খল হয়ে থাকে আর পরস্পরের অনেক কাছাকাছি থাকে। ছবিতে অণু পরমাণুগুলো ঠেসাঠেসি করে আছে বলে মনে হলেও পাশাপাশি থাকা অণুগুলো পরস্পরের মধ্যে কিছুটা ফাঁক থাকে। কঠিন অণুর মধ্যে অণু পরমাণুরা কিন্তু মোটেই স্থির হয়ে থাকে না, সেখানে যে যেখানে আছে সে সেখানে থেকেই কিছুটা কাঁপতে থাকে মাত্র। কঠিন নিজস্ব আকার আয়তন আকৃতি আছে। কেন আকার আয়তন আকৃতি আছে? কারণ এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক অ্যাট্রাকশন ফোর্স খুব বেশি। আমরা এর আগেও লেকচারে আমি ডিটেলে বলেছিলাম যে কঠিন পদার্থ সম্বন্ধে, সেম জিনিসই আবার এখানে বলছি, কারণ এখানে আছে এই কারণে বলছি, কারণ পদার্থের প্রকৃতিতে আমরা এটা ডিটেলে পড়েছি, কিন্তু যারা পড়েনি ভালোভাবে দেখে না। এখানে তরলের মধ্যে অণুরা কঠিনের মতো ততটা সুশৃঙ্খল হয়ে থাকে না, এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকে তুলনামূলক। অণুরা স্বল্প নড়াচড়া করতে পারে, কাঁপতে পারে, পাক খেতে পারে, কাঁপতে পারে প্লাস পাক খেতেও পারে। কঠিনের চেয়ে তরলের মধ্যে অণুদের মধ্যে দূরত্ব, আচ্ছা, কঠিনের চেয়ে তরলের মধ্যে অণুদের দূরত্ব সামান্য বেশি। অণুরা নড়াচড়ার স্বাধীনতা আছে এদের, কঠিনের চেয়ে সামান্য বেশি, তাই তরল নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। আচ্ছা, এটা বলছে যে অণুদের নড়াচড়া করার স্বাধীনতা কঠিনের চেয়ে সামান্য বেশি, তাই এরা তরলের মধ্যে নির্দিষ্ট কোনো তাই তরলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যদি আয়তন আছে নির্দিষ্ট। আচ্ছা, গ্যাস হলো বাঁধন ছাড়া, কিছু থাকে না ছেলেবেলে যাদের মা বাবার কোনো কন্ট্রোলিং নেই, এই কখনো আসছে কখনো যাচ্ছে, ব্যাপার না যায়, সকালে বেরিয়ে গেল রাত্রি 10টা পরে বাড়ি ঢুকছে, তো সেরকম ব্যাপার আছে গ্যাসের। এদের কোনো নির্দিষ্ট নিজের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, কিছু নেই, কোনো আকর্ষণ বালি নেই। একটা ভালো উদাহরণ দিয়েছিলাম তোমাদের এর আগে, অবশ্য ক্লাসের একটা উদাহরণ দিয়েছিলাম, ছেলেমেয়ের উদাহরণ। আচ্ছা, গ্যাস হলো প্রায় বাঁধন ছাড়া অবস্থা, অনুরা পরস্পরের থেকে দূরে সরে গেছে আর অনেক জোরে জোরে দৌড়াচ্ছে, কাঁপছে, পাক খাচ্ছে, দৌড়াদৌড়ি। আচ্ছা, অণুদের দৌড়াদৌড়ির কোনো নির্দিষ্ট দিক নেই, একেবারে এলোমেলো গতি। দৌড়াতে দৌড়াতে অণুরা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, ছিটকে সরে যাচ্ছে, পাত্রের দেওয়ালে গিয়েও ধাক্কা দিচ্ছে। এই অবিশ্রান্ত গতির জন্য গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। গ্যাসের অণুর যে গতি এদিকে চলে যাচ্ছে, কখন এদিকে যাচ্ছে, কখন এদিকে যাচ্ছে, এই গ্যাসের মধ্যে যে গতি দেখা যায় এটাকে ব্রাউনীয় গতি বলা হয়। ব্রাউনীয় গতি, বিজ্ঞানী ব্রাউন নামে একজন বিজ্ঞানী ছিল, উনি এই গতিটাকে ব্যাখ্যা করেছিল, এই গ্যাসের গতিকে, তাই একে ব্রাউনীয় গতি বলা হয়। ব্রাউনিয়ান মোশন বলে এটাকে, ব্রাউনিয়ান মোশন। আচ্ছা, কঠিন তরলের উষ্ণতা বাড়াতে বাড়াতে কি ঘটে? এটা বলেছিলাম যে প্লাজমা অবস্থা। এত উষ্ণতা বাড়িয়ে গেলে ইলেকট্রন প্রোটন সব আলাদা হয়ে গেছে, প্রোটন নিউক্লিয়াসে আছে, ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে গেছে। তুমি যদি 1 লাখ ভোল্টেজের দুটো ব্যাটারি নাও, ছোট ছোট ব্যাটারি যেটা প্রচুর ভোল্ট ক্রিয়েট করে, দুটো তারকে কাছাকাছি নিয়ে এসে স্পার্কেল তৈরি হবে, দেখবে ওখানে একটা তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হবে। তড়িৎ যে স্ফুলিঙ্গ তৈরি হবে না, ওই যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, ওই যে অবস্থাটা একটা অবস্থা, ওটা কিন্তু স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, কন্টিনিউ স্ফুলিঙ্গ হচ্ছে। ওই যে তড়িৎ যে স্ফুলিঙ্গ, ওটা যে ওই যে অবস্থাটাকে বলা, ওটাকে বলে প্লাজমা অবস্থা। সূর্য দেখা যায়, প্লাস বড় বড় নক্ষত্র যেখানে নিউক্লিয় বিস্ফোরণ হচ্ছে, নিউক্লিয় সংযোজনের বিক্রিয়া হচ্ছে, সেখানে ওই প্লাজমা অবস্থা দেখা যায়। খুবই প্রচুর তাপে উৎপন্ন হয় এটা, ওটা থেকে অতিরিক্ত তাপ দিলে ওটাতে এই প্লাজমা অবস্থায় সেটা পরিণত হয়। কঠিন তরল গ্যাসের অবস্থা তো আছেই, পরবর্তীতে কি প্লাজমা অবস্থায় পরিণত হবে কি না, অতিরিক্ত তাপ দিলে। আর তুমি যখন স্ফুলিঙ্গ তৈরি করছো তখন ওটা ওই মুহূর্তে প্রচুর টেম্পারেচার উৎপন্ন হয়। ওই যে বাতাসের যে মলিকিউল গুলো থাকে সেগুলো আস্তে আস্তে হিট হতে আস্তে আস্তে না, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় ওটাতে, কারণ টেম্পারেচার প্রচুর থাকে, তো ওই কারণে যে স্ফুলিঙ্গ যেটা তৈরি হচ্ছে না, ওটাকে বলে প্লাজমা অবস্থা। যাই হোক, কিন্তু যদি আমরা গ্যাসের উষ্ণতা আরো বাড়াতে থাকি, তখন কি হবে? খুব বেশি উষ্ণতায় গ্যাসের অণুগুলো ভেঙে যাবে, পরমাণু হয়ে যাবে। তারপর এক সময় পরমাণু থেকে ইলেকট্রন গুলো আলাদা হয়ে যাবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল তখন আর পরমাণুর মধ্যে ইলেকট্রনদের নিউক্লিয়াসের আকর্ষণ বল আর ধরে রাখতে পারবে না। ছাগলের যে উদাহরণটা দিলাম, তুমি যে সেম ফোর্স দিয়ে টেনেছিলে ওকে,
কিন্তু ছাগল কি করলো না, শক্তি এনার্জি নিজের বাড়িয়ে নিল, মানে আরো জোরে বাড়ানোর চেষ্টা করলো। তারপরে কি, তোমার হাত ফসকে বেরিয়ে চলে যাচ্ছিল ওটা। এটাই বলতে চাইছে যে ইলেকট্রনগুলোকে আরো শক্তি দিলে কি হবে না, ওই যে ইলেকট্রনের যে শক্তিস্তর ছিল, যে মুখ্য শক্তিস্তর ছিল, সেখান থেকে বেরিয়ে চলে যাবে ওরা, ওরা থাকবে না। সেই সেই মুহূর্তে কি যে অবস্থাটা তৈরি হবে সেটা হচ্ছে কি প্লাজমা অবস্থা। এই যে প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থা, যার মধ্যে আলাদা আলাদা হয়ে, প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থা যার মধ্যে অণু পরমাণুগুলো আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করছে, পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন, পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন, আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে কিনা, এই যে প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থা যার মধ্যে আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করছে পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন, একে বলা হয় প্লাজমা অবস্থা। প্লাজমাকে বলা যেতে পারে পদার্থের চতুর্থ অবস্থা। তার মানে তোমাদের সিলেবাসে আছে এটা, যে চতুর্থ অবস্থা কাকে বলে, প্লাজমা অবস্থাকে বলে। সূর্য এবং তারাদের উপাদান হলো এই উত্তপ্ত প্লাজমা অবস্থা। বিজ্ঞানীরা অনুমান করেন যে সূর্যের কেন্দ্রে এই প্লাজমা অবস্থা উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে যে সূর্যের অভ্যন্তরের তাপমাত্রা কত, সূর্যের যে কেন্দ্রের তাপমাত্রা কত না, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে আমাদের আজকে পার্ট এখানে শেষ করছি আমরা। পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। তাহলে পুরো ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। আর এভাবে পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে, প্লাস পরীক্ষাতে রেজাল্ট ভালো হতে থাকবে তোমাদের। থ্যাংক ইউ।